তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সুদূর বাংলাদেশ থেকে শিশির খানের লেখা সুন্দরবনের সুন্দরী। নবীন চৌধুরীকে মনে আছে তোমাদের? যদি না মনে থাকে তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা রেমা কালেঙ্গার কালো বাঘটা শুনতে পারো। যদিও নবীন চৌধুরী সিরিজের এটা দ্বিতীয় গল্প, কিন্তু গল্পের সময়কাল হিসেবে এটি প্রথম। তাই এই গল্পটা শুনবার পর যদি তোমরা আগের গল্পটা শুনতে চাও, তাতেও তোমরা খুব একটা কিছু মিস করবে না। আজকের গল্প পাঠে তমালদা, জয়, শুভতীর্থদা, বিভা, গল্পের জন্য থেকে সৌমেনদা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে জয়। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0, পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, শিশির খানের লেখা সুন্দরবনের সুন্দরী। ঝিকঝিক শব্দে হুইসেল বাজিয়ে একটি বাষ্পচালিত ইঞ্জিন থেকে একরাশ কুণ্ডলি পাকানো ধোঁয়া ছাড়তে ছাড়তে একটি ট্রেন জাহানাবাদ অর্থাৎ খুলনা রেলওয়ে স্টেশনে এসে থামল। সময়কাল 20 শতাব্দীর শুরুর দিকে। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা থেকে একজন দীর্ঘদেহী সুদর্শন যুবক এক হাতে একটি ট্রাঙ্ক আর অন্য হাতে একটি চ্যাপ্টা লম্বা কাঠের কেস নিয়ে প্ল্যাটফর্মে নামলেন। ধুতি জামা পরা একজন লোক তার দিকে এগিয়ে এলো। সে জিজ্ঞাসু হয়ে বলল, সাহেব, আপনার নাম কি নবীন চৌধুরী? নবীন চৌধুরী তাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, জি হ্যাঁ, আমি নবীন চৌধুরী। লোকটি হাসি মুখে অভ্যর্থনার সুরে বলল, আমার নাম মধু, আপনাকে নিতেই বড়বাবু আমাকে পাঠিয়েছেন। বড়বাবু অর্থাৎ খুলনা অঞ্চলের এমনকি পূর্ববঙ্গের বড় কাঠ ও লোহার ব্যবসায়ী হেদায়েতুল্লাহ খান নবীন চৌধুরীর বাবা হাসানাত চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। হাসানাত চৌধুরী তার কাছে নবীন চৌধুরীর আসার কথা চিঠিতে জানিয়ে দিয়েছিলেন। মধু একজন কুলিকে ডেকে নবীন চৌধুরীর মালগুলো নিতে বলে নবীন চৌধুরীকে নিয়ে বাইরে এলো। স্টেশনের বাইরে তাদের জন্য একটি ঘোড়ার ফিটন গাড়ি অপেক্ষমান ছিল। নবীন চৌধুরী উঠে বসতেই ঘোড়ার গাড়িটি চলতে শুরু করল। আনুমানিক 5 মিনিট চলার পর ফিটন গাড়িটি এসে একটি বাংলোর প্রধান ফটক দিয়ে প্রবেশ করল। তারপর দুপাশে ফুলের বাগান রেখে মাঝ বরাবর ইট পোড়া রাস্তা দিয়ে আরও একটু এগিয়ে বাংলোর গাড়ি বারান্দায় এসে থামল। লোহার বড় বড় থামের উপর ভর করে দোতলা বাংলোটি দাঁড়িয়ে আছে। সামনে নিচ তলায় একটি বড় পাকা বারান্দা, তার দোতলায় বিশাল কাঠের ব্যালকনি। মূল ভবনটি পাকা দেওয়াল দিয়ে তৈরি হলেও দোতলার মেঝে আর সিঁড়ি কাঠের তৈরি। সেই সিঁড়ি বেয়ে নবীন চৌধুরীকে নিয়ে মধু উঠে গেল দোতলার বাঁদিকের একটি ঘরে। মধু ঈষৎ লজ্জিত হয়ে বলল, মানে বড়বাবু ব্যবসার কাজে যশোরে গিয়েছেন আর রাত্রিরেই ফিরে আসবেন। আর গিন্নিমা তার বাবা ভীষণ অসুস্থ, সেই জন্য জরুরি খবর পেয়ে আজ 3 দিন হলো বসিরহাটে গিয়েছেন, সঙ্গে দিদিমণিও গিয়েছেন। আপনি কিছু মনে করবেন না সাহেব, আমি এই বাংলোর কেয়ারটেকার, সঙ্গে আরও কাজের লোক রয়েছে। আপনার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না সাহেব। এইবার আপনি বিশ্রাম নিন, বরং আমি আপনার জন্য চা জল খাবার পাঠিয়ে দিচ্ছি। নবীন চৌধুরী তার পরনের ওভারকোটটি খুলে এক পাশে রেখে জানালার ধারে একটি চেয়ারে বসে পড়লেন। পকেট থেকে একটি H.F. ব্র্যান্ডের হাভানা চুরুট বের করে ধরালেন। সেই সাথে ভাবতে লাগলেন তার খুলনা আসার কারণ সম্বন্ধে। এ অঞ্চলে জমিদার হেমেন্দ্র কুমার ঘোষ হাসানাত চৌধুরীর কাছে একটি অত্যন্ত দুর্লভ রেড ডায়মন্ড বা রক্তবর্ণ হিরে কিনতে চেয়েছিলেন। এ জাতের হিরে ভীষণ দুর্লভ, তার মধ্যে যা 2-1টি পাওয়া যায় তাও আবার পরিশোধনের পর 5 ক্যারেটের নিচেই হয়। কিন্তু হাসানাত চৌধুরীর কাছে
8 ক্যারেটের মতো 2টি হিরে আছে, যার একটি তিনি বিক্রি করবেন। এই হীরের বিক্রি নিশ্চিত করতেই হাসানাত চৌধুরী তার একমাত্র ছেলে নবীন চৌধুরীকে খুলনা পাঠিয়েছেন। সেই সাথে নবীন চৌধুরীর নিজস্ব একটি উদ্দেশ্যও আছে, আর তা হল সুন্দরবনে শিকার করা। সেদিন রাতে একসঙ্গে খেতে বসে হেদায়েতুল্লাহ খান আর নবীন চৌধুরীর মাঝে অনেক কথাবার্তাই হলো। এই যেমন, তুমি তো এখনো বিয়ে শাদী করনি। নবীন চৌধুরী শরম পেয়ে দৃষ্টি অবনত করে বললেন, না, এখনো করা হয়নি। হেদায়েতুল্লাহ খান সহাস্যে বললেন, তোমার বাবা আমাকে তোমার জন্য মেয়ে দেখতে বলেছেন। তুমি যখন এসেছো তখন দেখি এই সুযোগে তোমার জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যায় কিনা। নবীন চৌধুরীর মুখ এবার লজ্জায় লাল হয়ে গেল। এ অবস্থা দেখে হেদায়েতুল্লাহ খান বলে উঠলেন, আরে লজ্জা পেও না, খাও খাও। হেদায়েতুল্লাহ খানের একটি মেয়ে আছে, যার নাম জিনাত আরা। পরে অবশ্য জিনাত আরার সঙ্গেই নবীন চৌধুরীর বিয়ে হয়। পরদিন বিকেলে নবীন চৌধুরী সারদাবাবু রোডের জমিদার বাড়িতে উপস্থিত হলেন। জমিদার বাবুর সাথে সাক্ষাতের সময় ও স্থান হেদায়েতুল্লাহ খান জমিদার বাবুর নায়েবের সঙ্গে আলাপ করে ঠিক করে রেখেছিলেন। সাদা রঙের বিশাল দোতলা বাড়ি, নিচতলায় বারান্দা ও দোতলার ব্যালকনি মোটামুটি ইট সুরকির থামের উপর ভর করে দাঁড়িয়ে আছে। সেই সব থামের উপরিভাগে অপরূপ সুন্দর কারুকার্য। অপরাহ্নের স্নিগ্ধ রোদে বাড়িটি যেন সোনালি আভা প্রতিফলিত করেছে। কিছুক্ষণ হলরুমে অপেক্ষা করার পর দেওয়ান সাহেব নবীন চৌধুরীকে নিয়ে জমিদারবাবুর ব্যক্তিগত অফিস কক্ষে প্রবেশ করলেন। লাল কার্পেট বিছানো মেঝের এক পাশে বিশাল সেক্রেটারি টেবিলের ওপাশে একজন প্রৌঢ় ভদ্রলোক বসে আছেন। চেহারায় অর্থ বৈভবে জৌলুস আর আভিজাত্যের ছাপ স্পষ্টত বিদ্যমান। জমিদারবাবুর সঙ্গে নবীন চৌধুরীর আলাপচারিতার একটি পর্যায়ে জমিদারবাবু বললেন, আপনার বাবার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। সে পরিচয় শুধু ক্রেতা বিক্রেতার নয়, বলা চলে বন্ধুত্বের। তা উনি ভালো আছেন জেনে ভালোই লাগলো। এর আগে একটি বিশাল পদ্মরাগ মণি ওনার কাছ থেকে কিনেছিলাম। এত বড় পদ্মরাগ মণি এ বঙ্গে আর দ্বিতীয় কারো কাছে আছে বলে আমার জানা নেই। তা দেখি এবার উনি আমার জন্য কি পাঠিয়েছেন। নবীন চৌধুরী তার কোটের ভেতরের ভেস্ট কোটের পকেট থেকে একটি মখমলের ছোট্ট থলে বের করে জমিদারবাবুর দিকে বাড়িয়ে দিলেন। জমিদারবাবু সেই থলিটি হাতে নিয়ে তার ভেতর থেকে রক্তবর্ণের সেই মহামূল্যবান হিরেটা বের করে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলেন। হীরের চকমকে উজ্জ্বলতা যেন ঘরের আলোকে ম্লান করে ছড়িয়ে পড়ল। কথায় বলে, জহুরি জহর চেনে। কথাটার যথাযথ প্রমাণ পেলেন নবীন চৌধুরী। জমিদারবাবু হিরেটাকে হাতের মুঠোয় ভরে বললেন, এ এমন এক রত্ন যাকে হাতের মুঠোয় ভরে মনে হচ্ছে যেন পৃথিবীর সব ঐশ্বর্য এখন আমার হাতের মুঠোয়। জমিদারবাবুর চোখ দুটো হীরের মতোই উজ্জ্বল হয়ে উঠল। সেদিন সন্ধ্যায় হীরে বিক্রির বিশাল অঙ্কের অর্থ সমেত নবীন চৌধুরীকে জমিদারবাবুর রক্ষীরা হেদায়েতুল্লাহ খানের বাংলোতে পৌঁছে দিয়ে গেল। পরদিন সকালে হেদায়েতুল্লাহ খান ও নবীন চৌধুরী অত্যন্ত নিরাপত্তার সাথে এই অর্থ ব্যাংক অফ বেঙ্গলের চট্টগ্রাম শাখায় জমা করে আসবেন। তারপর দিন তিনেকের মধ্যেই নবীন চৌধুরী তার ব্যবসার সব কাজ শেষ করে এখন খুলনায় অবসর সময় কাটাচ্ছেন। অচিরেই তিনি শুরু করবেন তার সুন্দরবনের শিকার অভিযান। নবীন চৌধুরী মধুকে আগেই একজন সুন্দরবনের গাইডের খোঁজ করতে বলেছিলেন, কেননা এই বিশাল সুন্দরবনে গাইড ছাড়া নরখাদক বাঘের এলাকা খুঁজে বের করা দুষ্কর। জবাবে মধু জানিয়েছিল তার এক পিস্তত ভাই আছে যে কিনা সুন্দরবনের স্থানীয় শিকারী। সে সুন্দরবনে আগত সাহেব শিকারীদের গাইডের কাজ করে। একদিন বিকেলে মধু এসে নবীন চৌধুরীকে বলল, সাহেব,
আমার সেই ভাই ঘোনা, যার কথা আপনাকে বলেছিলাম, ও এসেছে। আপনার কাছে ওকে নিয়ে আসবো? নবীন চৌধুরী অনুমতি দিলে একটু পরে মধুর সঙ্গে 25 কি 26 বছর বয়সী একটি লোক সহাস্যে ঘরে প্রবেশ করল। লোকটির গায়ের রং কালো, ছিপছিপে লম্বা দেহ, সেই সাথে কোঁকড়ানো চুল, পরনে সাদা শার্ট আর খাকি প্যান্ট। তবে তার মাথার ডান পাশে কপালের কোণ থেকে কান সমেত ঘাড় অবধি দুটি মাংসহীন প্রকাণ্ড দাগ, যেন কোনো হিংস্র জানোয়ার খাবলে চামড়া সমেত মাথার ডান পাশের মাংস তুলে নিয়েছিল। মহান আল্লাহর কৃপায় কোনো মতে তার চোখটা বেঁচে গিয়েছে। লোকটির সাথে নবীন চৌধুরী তার দীর্ঘ আলাপচারিতায় সুন্দরবন, মানুষখেকো বাঘ আর বনে শিকার সম্পর্কিত অনেক তথ্যই পেলেন। লোকটির ভাষায় আঞ্চলিকতা প্রায় নেই বললেই চলে। সেই সাথে ইংরেজ সাহেবদের বদৌলতে দু একটি ইংরেজিও বলা শিখেছে। সাহেবদের সংস্পর্শে এসেই হয়তো তার চলন বলনে এই পরিবর্তন। নবীন চৌধুরী নরখাদক বাঘের সন্ধান চাইলে সে বলল, আছে না সাহেব, অবশ্যই আছে। তবে সেটা বাঘ না, বাঘিনী। সে যেন তেন বাঘিনী না সাহেব, সে যেন রাক্ষসী, শয়তানের কালো ছায়া। ও কোথা থেকে যে আসে আর মানুষ মেরে আবার কোথায় যে হারিয়ে যায় তার কোনো হদিশ কেউ করতে পারে না সাহেব। ওর গায়ে কোনো শয়তানের আত্মার জোর আছে সাহেব, জানেন। নইলে 20 ফুট উঁচু ডাল থেকে এক লাফে মোবাইলকে নামিয়ে নিয়ে আবার মুহূর্তেই উধাও হয়ে যায়। আবার নদীতে ডিঙি নিয়ে জেলেরা যখন মাছ ধরতে যায় তখন নিঃশব্দে সাঁতরে এসে ঝাঁপিয়ে উঠে জেলেকে মুখে করে আবার সাঁতরে চলে যায় জঙ্গলে। বনের মধ্যে দিয়েও যখন দৌড়ায় জানেন মনে হয় কোনো হলুদ অশুভ ছায়া ঝড়ের বেগে চলে গেল। ওর গর্জন কানে এলে কান দিয়ে রক্ত পড়ে, ভয় হাত পা সব অবশ হয়ে যায়, বন্দুক দিয়ে গুলি বেরোতে চায় না। একবার এক শিকারীর এমনই দশা হয়েছিল। ভেরি ডেঞ্জারাস সাহেব। ঘনার মুখে বাঘিনীর বিবরণ শুনে নবীন চৌধুরীর একটা চাপা উত্তেজনার চমক দেখা দিল। উনি তো এমন কিছুই চাইছেন। অবশ্য বাঘিনী সম্বন্ধে ঘনার কুসংস্কার আবৃত কথা শুনে নবীন চৌধুরী মনে মনে হাসলেন। ভাবলেন, বনের নিরীহ লোকেরা এতটাই কুসংস্কার আবৃত যে বাঘের শক্তির কিছু বিরল নিদর্শন দেখে তাকে অলৌকিক কিছু ভাবে। বাঘের সামনের পায়ের চেয়ে পেছনের পা লম্বা হওয়ায় এরা বেশ দীর্ঘ লাফ দিতে পারে। মেটিং সিজনে বাঘেরা তাদের দূরবর্তী বাঘেদের সঙ্গে যোগাযোগের জন্য যে গর্জন দেয় তা 3-4 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। সেই গর্জন যদি কেউ কাছ থেকে শোনে তবে তার কান ও মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হতে পারে। তাছাড়া বাঘ খুব ভালো সাঁতারু। এরা প্রায় 3 মাইল একটানা সাঁতার কাটতে পারে। ঘনার বাঘিনীকে ঘিরে গড়ে ওঠা কুসংস্কারের এমনি বিজ্ঞানসম্মত প্রতিউত্তর দিলেন নবীন চৌধুরী, তবে সেটা মনে মনে। এই কুসংস্কার আবৃত বনবাসীদের বোঝানোটা উলু বনে মুক্ত ছড়ানোর মতোই হবে। ঘনা বৈশাখের কালো মেঘের মতো মুখ গম্ভীর করে আবার বলতে শুরু করল, ওই বাঘিনীর নজরে একবার পড়লে আর রক্ষা নেই সাহেব। কেউ তার কবল থেকে বাঁচতে পারেনি। একমাত্র আমি ওর কবল থেকে বেঁচে ফিরেছি সাহেব। এই যে আমার মাথায় ক্ষতটা দেখছেন, এটা ওই বাঘিনীর কাজ। তবে গত 3 বছর আগেও বাঘিনী এমন ছিল না সাহেব। সে সময় বাঘিনীটা নরখাদক ছিল না। 3 বছর আগে আপনারই মতো একজন সাহেব কলকাতা থেকে এসেছিলেন। আমার একজন পরিচিত লোক আমাকে তার কাছে নিয়ে যায়। সেই সাহেব আমাকে ভালো করে দেখে নিয়ে বললেন, শোনো, আমি শিকার করতে আসিনি। আমি ভীষণ অসুস্থ। অনেক ডাক্তার, কবিরাজ, বৈদ্য, কেউ আমার এ রোগ সারাতে পারেনি। শেষকালে আমার মার কাছে শুনেছিলাম যে আমার ঠাকুরদার একবার এমন অসুখ হয়েছিল। একজন কবিরাজের পরামর্শে আমার ঠাকুরদা বাঘের দুধ খেয়েছিলেন।
আর তাতেই তিনি সেরে উঠেছিলেন। বংশ পরম্পরায় আবারও সেই একই রোগ হয়েছে, আর আর আমার প্রবল বিশ্বাস যে আমিও বাঘের দুধ খেলেই সেরে উঠব। তুই আমাকে বাঘের দুধ এনে দিতে পারবি? আমি তোকে 200 টাকা পুরস্কার দেব। পারবি রে? সাহেবের কথা শুনে আমি মনে মনে ভাবলাম, 200 টাকা? আমার মতো গরিব নিচু জাতের মানুষের জন্য রোজ 1 টাকা রোজগার হওয়াটাই যথেষ্ট ব্যাপার, সেখানে একসাথে 200 টাকা, এ যেন স্বপ্নেরও বাইরে। তবুও আমার মন এই কাজের বিপদের কথা ভেবে সায় দিল না। আমি বললাম, সাহেব, এই কাজে অনেক ঝুঁকি। বন্দুক দিয়ে বাঘ মারা আর জ্যান্ত বাঘিনী দুধ সংগ্রহ করা এক কাজ নয়, এতে জীবনের ঝুঁকি অনেক বেশি। এবার সেই সাহেব আমাকে একটি পাতলা কাঁচের তৈরি বোতল দিয়ে বললেন, এটাকে বাঘের মুখের উপর ছুঁড়ে মারবি, তাতে বাঘ অজ্ঞান হয়ে যাবে। তবে সাবধান, তোদের নাক মুখ যেন কাপড় দিয়ে বাঁধা থাকে। বাঘ অজ্ঞান হয়ে গেলে তার দুধ সংগ্রহ করবি। কিরে, পারবি তো? পারবি? যা, তোর মুখ থেকে তো মনে হচ্ছে না তুই সন্তুষ্ট। যা, আরো 100 টাকা বাড়িয়ে দেবো। যা নিয়ে আয়, যা। রে, কষ্ট হচ্ছে, যা। এবার আমি সাহেবের কথায় সম্মত হলাম। সঙ্গে 2 জন লোক নিয়ে জঙ্গলের বিভিন্ন এলাকায় বাঘিনীর খোঁজ করতে লাগলাম। বাঘিনী হলেই তো হবে না, বাচ্চা প্রসবকারিণী বাঘিনী হতে হবে। অনেক খোঁজাখুঁজির পর একদিন সকালে একটি বাঘিনীকে দেখলাম একটি টাইগার ফার্নের ঝোপের পাশে শুয়ে ঘুমোচ্ছে, আর 2টি শাবক বাঘ তার দুধ পান করছে। পাশে আরেকটি বাচ্চা বাঘ বসে তার থাবা দিয়ে মাছি তাড়াচ্ছে। আমি ভাবলাম, এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। আমরা নিঃশব্দে আরও কাছে এগিয়ে গেলাম। আমি বন্দুক নিয়ে তৈরি থাকলাম, আর 2 জনকে সামনে এগিয়ে দিলাম সেই কাঁচের বোতলটিকে বাঘিনীর মুখে ছুঁড়ে মারার জন্য। তারা সুবিধে মতো এগিয়ে গিয়ে যেই না বোতলটি ছুঁড়ে মারবে, হঠাৎ বাঘিনীটা জেগে গেল। প্রকাণ্ড গর্জন করে লাফ দিয়ে সেই 2 জনের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে গুলি ছুড়লাম, কিন্তু গুলিটা নিশানা ভুল করে একটি বাচ্চা বাঘের গায়ে লেগে গেল। বাচ্চা বাঘটি সঙ্গে সঙ্গে মারা গেল। বাঘিনীটি গুলির শব্দ পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে মৃত বাচ্চাটিকে দেখেই সঙ্গে সঙ্গে এই পাশের ফান ঝোপের মধ্যে হারিয়ে গেল। 2 জনের একজন সামান্য আহত হয়েছে, অন্যজনকে সে বাঘিনী এমন ক্ষতবিক্ষত করেছে যে সে আর বেঁচে নেই। আমি চারিদিকে অতি সাবধানে তাকিয়ে বাঘিনীটিকে খুঁজছি। এমন সময় সে আমার বাঁ পাশের ঝোপের আড়াল থেকে লাফিয়ে আমার উপর পড়তে দেখে আমি তড়িঘড়ি গুলি চালিয়ে দিলাম। গুলিটা বাঘিনীর ডান থাবায় লেগে ওর কানের পাশের কিছুটা মাংস ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। তার বাম থাবার আঁচড়ে আমার মাথার বাঁ পাশের এই চামড়া সহ মাংস খসে পড়ল। আর ওই বাঘিনী আমার গুলিতে আহত হয়ে কিছুটা ভয় পেয়েই হয়তো আমাকে ছেড়ে আবার পালিয়ে গেল। ওই যে আগেই বলেছিলাম সাহেব, বাঘিনীটা কিন্তু তখনও মানুষ খেকো ছিল না। আমি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারালাম। আমার সাথের বেঁচে যাওয়া লোকটা আমাকে উদ্ধার করে। আহত বাঘ বা বাঘিনী যে বনের সবচেয়ে হিংস্র ও মারাত্মক শিকারী হয়ে ওঠে, সেটা হয়তো আপনি জানেন সাহেব। তারপর লোকমুখে প্রায় শুনতে পেতাম 1 পা খোঁড়া একটি বাঘ মানুষ মারছে। বাঘটিকে মারতে অনেক শিকারী চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। শেষমেশ সরকার 500 টাকা পুরস্কারের ঘোষণা করে, কিন্তু সেই টাকা এখনও কেউ নিতে পারেনি। এখন আপনি যদি বাঘিনীটিকে মারতে পারেন, তবে আমাদের মতো জঙ্গলে বাস করা মানুষদের অনেক বড় উপকার হবে সাহেব। নবীন চৌধুরী তার চেহারায় দৃঢ়তা নিয়ে বললেন, তুমি কি আমাকে সেই বাঘিনীর এলাকায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ সাহেব, খুব পারবো। অনেক সলা পরামর্শ ও পরিকল্পনার পর এই সিদ্ধান্ত হলো যে একদিন পর তারা রওনা হবেন সুন্দরবনের গভীরের সেই বাঘিনীর খোঁজে।
রাতে খাবার টেবিলে নবীন চৌধুরী তার সুন্দরবনের শিকারের অভিপ্রায় ব্যক্ত করলে হেদায়েতুল্লাহ খান গম্ভীর গলায় বললেন, তুমি যে ভালো শিকারী সে কথা তোমার বাবার কাছে আগেই শুনেছিলাম। ভারতবর্ষের বিভিন্ন বনে এর আগেও তুমি শিকার করেছ, কিন্তু এটা সুন্দরবন। নাম সুন্দর হলেও এর থেকে ভয়ঙ্কর কোনো বন ভারতবর্ষে আর নেই। এই বনে শিকারের চেয়ে শিকারীর সংখ্যা ঢের বেশি। তুমি বুঝতেই পারছো আমি শিকারী বলতে কাকে বুঝিয়েছি। একটু থেমে তিনি আবার বলতে শুরু করলেন, আমি বন বিভাগে বলে রাখবো, মধুকে বলো ও সব প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দেবে। আর রূপসা ঘাটে আমার বজরাটা বাঁধা আছে, ওটা নিয়েই যেও। তবে একটি কথা, শিকার চিত্ত বিনোদনের একটি খেলা মাত্র, এটা জীবননাশের হুমকিতে নিয়ে যেও না। মনে রাখবে, সাবধানতাই তোমার প্রথম অস্ত্র। একদিন পর রূপসার ঘাট থেকে নবীন চৌধুরী ঘনাকে নিয়ে বজরায় উঠলেন। সঙ্গে ছিল 4 জন মাঝি আর 4 জন খালাসি। খাবার সামগ্রী, রান্নার জিনিস, মিঠা পানির কাঠের ড্রাম সহ সকল প্রয়োজনীয় জিনিস তারাই বজরায় উঠিয়ে নিল। অন্যান্য বড় নৌকার তুলনায় বজরার প্রশস্ততা বেশি হয়, তাই এর গতিও একটু কম। রূপসাহার খাল আর কালের আবহে ভৈরব নদীর মূল স্রোত হয়ে রূপসা নদীতে রূপ নিয়েছে। বজরাটি রূপসা নদীর বুক চিরে মোলায়েম গতিতে এগিয়ে চলল। একতলা বজরাটিতে একটি বড় এবং একটি ছোট, মোট 2টি ঘর আছে। নবীন চৌধুরী বড় ঘরটিতে তার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে বাইরে বেরিয়ে ডেকের ধারে দাঁড়িয়ে রূপবতী রূপসার রূপ উপভোগ করতে লাগলেন। প্রায় 2 প্রহর নদীর জলের স্রোত বিদীর্ণ করে বজরাটি অপরাহ্নের শেষে সুন্দরবনের মূল ভূখণ্ডে এসে পৌঁছেছে। এখানে রূপমতী রূপসা আরও বিশালাকৃতি ধারণ করে পশুর নদীতে রূপ নিয়েছে। অপরাহ্নের সোনালি আলোয় নদীর 2 পাড়ের বন্য প্রকৃতি আরও সুন্দর ও মোহময়ী রূপে নিজেকে প্রকাশ করেছে। বজরার ছাদে বসে থাকা নবীন চৌধুরীর চোখে এ যেন এক রূপুলি পর্দার চলচ্চিত্রের মতো দেখাচ্ছে। সেই সাথে জলের কলকল শব্দ ও চেনা অচেনা নানা পাখির কণ্ঠস্বরে সুমধুর সুর তুলেছে। কাঠের সিঁড়ি বেয়ে ঘনা উঠে এলো ছাদে, বলল, সাহেব, একটু পরেই সন্ধে নামবে। অন্ধকারে এই নদীতে বনের ভিতর দিয়ে যাওয়াটা ঠিক হবে না। বাঘের ভয় তো আছেই, আর তাছাড়া জলদস্যুদের ফাঁদও থাকতে পারে। নবীন চৌধুরী বললেন, ঠিক আছে, মাঝিদের নোঙর ফেলতে বলো, আর আজ রাতে এখানেই অবস্থান করব আমরা। পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের সোনালি আভায় হারিয়ে আস্তে আস্তে সুন্দরবন রাতের অন্ধকারে কালো ছায়ায় ঢেকে গেল। নবীন চৌধুরী রাতের খাওয়া শেষ করে তার ঘরে বিছানায় শুয়ে পড়লেন। নদীর স্রোতে বজরাটি মৃদুমন্দ ছন্দে দুলছে। জলের উপর জলযানে যাদের ঘুমানোর অভ্যেস নেই, তাদের কারো কারো সেই ছন্দে ঘুমানোর সমস্যা হলেও নবীন চৌধুরীর কোনো সমস্যা হলো না। বরং তার কাছে মনে হলো প্রকৃতি যেন তাকে অবুঝ শিশুর মতো দোলনায় দোলাচ্ছে। সেই মৃদু ছন্দে আন্দোলিত হওয়ার সুখে নবীন চৌধুরীর চোখ বুজে এলো। পরদিন সকালে নোঙর তুলে বজরা আবার এগিয়ে চলল। নদীর ডানে বামে মাঝে মাঝে শাখা প্রশাখার মতো বয়ে গেছে ছোট বড় খাল আর নালা। এগুলোকে পেছনে ফেলে সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা নদীটি ধরে বনের আরও গভীরে বজরা এগিয়ে চলল। নদীর ধার ঘেঁষে থরে থরে সাজানো গোল পাতার ঝোপ, কোথাও আবার কেয়ার ঝোপগুলোতে অসংখ্য কেয়া ফুল ফুটে তার মিষ্টি সুবাস বাতাসে মিশে মনকে মোহিত করে তুলছে। মাঝে মাঝে নদীর পাড় ঘেঁষে বেলাভূমির প্রান্তে জোয়ারের জল বিধৌত গাছগুলোর অসংখ্য শিকড় সাপের মতো এঁকে বেঁকে একে অপরকে জড়িয়ে আছে। গর্জন, গেঁওয়া, গরান এসব গাছ তাদের ধ্যাসমূলে ভর করে ভাটার টান উপেক্ষা করে দিব্যি দাঁড়িয়ে আছে। বাইন, কেওড়া, সুন্দরী ও পোস্তুর গাছ তাদের শুলের মতো তীক্ষ্ণ অসংখ্য শ্বাসমূল বন জুড়ে ছড়িয়ে রেখেছে। এসব এলাকায় বাঘ থাকার সম্ভাবনা কিছুটা কম, কারণ
শ্বাসমূল বিছানো মাটিতে বাঘের চলতে বেশ অসুবিধে হয়। গাছে গাছে রেসার্স বানরেরা এডাল থেকে ওডাল ছুটে বেড়াচ্ছে। বক, সুইজোড়া, মাছরাঙা, পানকৌড়ি, মদনটাক সহ নানা পাখি গাছের ডালে আর নদীর তীরে তাদের হাট বসিয়েছে। আসলে এক মুহূর্তের জন্য ওই বনের থেকে চোখ ফেরাতে পারলেন না নবীন চৌধুরী। মনের অজান্তেই তিনি স্বীকার করলেন, এ বনের নামকরণ শতভাগ সার্থক হয়েছে। বজরা থেকেই নবীন চৌধুরী লক্ষ্য করলেন এক পাল চিত্রা হরিণ নদীর তীরবর্তী বনে আর তার সংলগ্ন বেলাভূমিতে ইতস্তত বিচরণ করছে। দু একটি হরিণ জোয়ারের জলে ভেসে আসা কচুরি পানা খাচ্ছে। হরিণের মাংসের স্বাদ নবীন চৌধুরী বহুবার পেয়েছেন, তবে সেসব ভারতবর্ষের অন্য সব বনের। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছুটিতে সে ভারতবর্ষের বিভিন্ন বনে শিকার করেছে, কিন্তু সুন্দরবনের চিত্রা হরিণের মাংসের সুস্বাদের যে সুনাম সে শুনেছে তার প্রমাণ পাওয়ার সময় হয়েছে। আর দেরি না করে পাশে রাখা কাঠের কেস থেকে তার উইনচেস্টার 1895 মডেলের রাইফেলটি বের করে পরপর 2টি গুলি করলেন। তার অব্যর্থ নিশানায় 2টি হরিণ শূন্যে লাফিয়ে উঠে আবার মাটিতে পড়ে নিস্তেজ হয়ে পড়ল। বাকি হরিণগুলো বিপদের গন্ধ পেয়েই বড় বড় লাফ দিয়ে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। নবীন চৌধুরী চারপাশটা ভালো করে লক্ষ্য করে বিপদের সম্ভাবনা নেই দেখে বজরার সাথে বাঁধা ডিঙি করে দুজন খালাসিকে পাঠালেন হরিণ দুটোকে উঠিয়ে বজরায় নিয়ে আসার জন্য। খালাসিরা চলে গেল, আর নবীন চৌধুরী রাইফেল উঁচিয়ে সতর্ক দৃষ্টি রাখলেন মাঝিদের নিরাপত্তা দেওয়ার জন্য। খালাসিরা হরিণ দুটিকে বজরায় নিয়ে এলে নবীন চৌধুরী দেখলেন হরিণ দুটি পূর্ণবয়স্ক হৃষ্টপুষ্ট পুরুষ হরিণ। চিত্রা হরিণদের মাঝে শুধুমাত্র পুরুষ হরিণদেরই শিং থাকে। শিংগুলো বেশ বড় এবং শাখা প্রশাখাযুক্ত, এবং তাদের চামড়াও বেশ চকচকে ও মসৃণ। শিকারীদের বোধ হয় মাংসের চেয়ে চামড়ার উপরেই লোভ বেশি থাকে। মাংস তো খেলেই শেষ, আর চামড়া রয়ে যায় বহুকাল সেই শিকারের সোনালি স্মৃতি হয়ে। সেদিন রাতে সুন্দরবনের গভীরে পশুর নদীতে বজরাটি নোঙর করা হলো। হরিণের মাংস সহযোগে রাতের খাওয়া শেষ করে নবীন চৌধুরী আর ঘনা তাদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসলেন। আজ তারা পশুর ও শেলা নদীর মোহনায় তাদের বজরার নোঙর করেছেন। আগামীকাল জোয়ারের সাথে তাল মিলিয়ে তারা শেলা নদীতে প্রবেশ করবেন। হঠাৎই নদীর পাশের বনের ভেতর থেকে বানরেরা চিৎকার করে ডাকতে শুরু করল। বনের নিরাপত্তা ভেঙে সেই চিৎকার স্পষ্ট শোনা গেল বজরা থেকে। ঘনা গম্ভীর স্বরে বলে উঠল, বাঘ এসেছে সাহেব, রাতে তার খিদে পেয়েছে। নবীন চৌধুরী বললেন, এটা তো তোমার সেই বাঘিনী নয়, তাই না? হ্যাঁ সাহেব, ওর এলাকা এখান থেকে আরও দূরে, শেলা নদী দিয়ে আরও গভীরে যেতে হবে। পরদিন শেলা নদীতে জোয়ার এলো বেলা দ্বিপ্রহরে। জোয়ারের সাথে তাল মিলিয়ে নবীন চৌধুরীর বজরাও প্রবেশ করল শেলা নদীতে। শেলা নদী পশুর নদীর থেকে সরু হলেও বনের বেশ গভীরে হওয়ায় এ নদীতে কুমির, রামগুই, ডলফিন, শুশুক সহ জলজ প্রাণীদের আনাগোনা একটু বেশি। নদীর ধারের বেলাভূমিতে প্রায়ই চোখে পড়ছে নোনা পানির কুমির। এরাই কুমিরের সবচেয়ে বড় প্রজাতি। ডলফিন অথবা শুশুক প্রায়ই লাফ দিয়ে জলের উপর উঠেই আবার ডুব দিচ্ছে জলের গভীরে। তাদের এই খেলা মুগ্ধ নয়নে দেখতে লাগলেন নবীন চৌধুরী। হঠাৎই নবীন চৌধুরীর চোখে পড়ল নদীর পাড়ে একটি বিশাল অংশ জুড়ে কাঁকড়া গাছের বাগান। গাছে গাছে লাল কাঁকড়া ফুল ফুটে আছে। এই গাছের অদ্ভুত এই নামকরণের কারণ হলো এর ফুল। ফুলগুলো দেখতে কাঁকড়ার পায়ের মতো, তাই একে কাঁকড়া গাছ বলে। নবীন চৌধুরী যখন শেলা নদীর পাড়ের এই সুন্দর বনের নিবিড় মায়ায় আচ্ছন্ন হয়ে আছেন, ঠিক তখনই ঘনা পেছন থেকে ডেকে বলল, সাহেব দেখুন, ওই যে ওইখানে। নবীন চৌধুরী পেছনে ফিরে ঘনার নির্দেশিত স্থানে তাকিয়ে দেখলেন নদীর ওপারের বেলাভূমিতে একটি মরা গাছের কাণ্ডের মাথায় একটি বিশাল আকার অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। সাপটি
বার্মিজ পাইথন। তার হলদে ও ধূসর রং মিশ্রিত দাগগুলো এঁকে বেঁকে পেঁচিয়ে সাপটির সারা শরীর জুড়ে গাঢ় বাদামি বলয়াকৃতির ছোপ ছোপ দাগ এঁকে দিয়েছে। তার এই গাঢ় বাদামি রং আর হলুদ ও ধূসর মিশ্রিত দাগ দেখেই বোঝা যাচ্ছে এটি একটি পূর্ণবয়স্ক সাপ। অজগর বিষহীন একটি সাপ, তবে এই বিশাল পেশিবহুল শরীর দিয়ে শিকারকে আক্রমণ করে এমনভাবে পিঁচিয়ে ধরে যে শিকার শ্বাস নিতে না পেরে মারা যায়। তারপর অজগর তার শিকারকে মাথার দিক থেকে আস্ত গিলে খেতে শুরু করে। এটাও কম ভয়ঙ্কর কিছু নয়। নবীন চৌধুরী এবার তার রাইফেল উঁচিয়ে নিশানা সাধলেন। ট্রিগারে চাপ দিতেই তার 405 ক্যালিবারের গুলিটি অজগর সাপটির মাথা এফোড় ওফোড় করে মরা গাছটিতে বিঁধে গেল। সাপটির কুণ্ডলি পাকানো দেহটা নিস্তেজ হয়ে ঝুলে পড়ল মরা গাছটির মাথা থেকে। খালাসিরা যখন অজগর সাপটিকে বজরায় নিয়ে এলো, তখন নবীন চৌধুরী সাপটিকে লম্বা করে শুইয়ে মেপে দেখলেন। তাতে সাপটির দৈর্ঘ্যের যে মাপটি পাওয়া গেল তা দেখে নবীন চৌধুরীর চোখ কপালে উঠল। সাপটির দৈর্ঘ্য 22 ফুট 3 ইঞ্চি। এই জাতির অজগরের জন্য এ দৈর্ঘ্য রীতিমতো বিরল। খালাসিদের অজগরের খাল ছাড়াতে দিয়ে ঘনা নবীন চৌধুরীর কাছে এসে বলল, সাহেব, এই যে দেখছেন বামেই সোনামুখী খাল, এখান থেকে ডিঙি নৌকায় খালের মধ্যে দিয়ে প্রায় 2 ক্রোশ গেলেই বাঘিনীর এলাকা। নবীন চৌধুরী একবার চারিদিকে দেখে নিয়ে বললেন, মাঝিদের এখানে নোঙর ফেলতে বলো। দুপুর গড়িয়ে গেছে, আর আজ এখান থেকে আর কিছু করা যাবে না। কালকে সকালেই বরং আমরা ডিঙি নিয়ে খালে প্রবেশ করব। পরদিন সকালে মৃগমারি বনের পাশ দিয়ে সোনামুখী খাল ধরে ডিঙি চলতে শুরু করল। এই খালে সাপের আনাগোনা একটু বেশি। নবীন চৌধুরীর চোখে পড়ল প্রকাণ্ড একটা রামগুই খালের পাড় ঘেঁষে চলেছে তার খাবারের সন্ধানে। বিভিন্ন প্রজাতির সাপ মাঝে মধ্যেই এখানে ওখানে চোখে পড়ছে। এই খালের প্রকৃতি সুন্দরবনের অন্য অঞ্চলের প্রকৃতির মতোই, তবুও কেন জানি গা শিউরে উঠছে। দুজন মাঝি খুব দ্রুততার সাথে বৈঠা বইছে। এভাবে প্রায় 3 ঘন্টা চলার পর নবীন চৌধুরীর ডিঙি তাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছল। নৌকা থেকে নেমে ঘনা ও নবীন চৌধুরী অত্যন্ত সন্তর্পণে বনে প্রবেশ করল। এখানে বনটা অত্যন্ত ঘন হলেও বাওয়ালিদের চলাফেরার ফলে পায়ে হাঁটার মতো অত্যন্ত সরু একটা পথ তৈরি হয়েছে। প্রায় 1/2 মাইল পথ হাঁটার পর ঘনা এবং নবীন চৌধুরী হঠাৎ থেমে গেল। এখানে এই বনের মাঝে তারা বাঘের পায়ের বেশ কিছু ছাপ লক্ষ্য করল। ছাপগুলো বেশ পুরনো। নবীন চৌধুরী বসে ঝুঁকে পড়ে ভালো করে পগমার্কগুলো পর্যবেক্ষণ করলেন। ঘনা তার শিকারী জ্ঞানের পাণ্ডিত্য জাহির করবার জন্য হাসি মুখে বলল, দেখুন সাহেব, এখানে 2টি বাঘের পায়ের ছাপ আছে। বড়টা সেই বাঘিনীর, আর ছোটটা সেই বেঁচে যাওয়া কোনো শাবকেরই হবে। সে এতদিনে বেশ বড় হয়ে গেছে। নবীন চৌধুরী হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে বললেন, না, এটা কোনো বাঘিনীর পায়ের ছাপ নয়, এটা একটা বাঘের পায়ের ছাপ। আর এই পাগমার্কগুলো 2টি বাঘের নয়, বরং একটি বাঘেরই পাগমার্ক। বাঘের পেছনের পায়ের চেয়ে সামনের পায়ের ছাপ ছোট হয়, যেটাকে তুমি শাবক বাঘের পায়ের ছাপ ভেবে ভুল করছো। সেদিন বেলা 3টে পর্যন্ত বনের বিভিন্ন স্থানে ঘুরেও কোনো বাঘ বা বাঘিনীর সন্ধান পাওয়া গেল না। অগত্যা সেদিনের মতো অভিযান শেষ করে নবীন চৌধুরী আর ঘনা তাদের ডিঙি নৌকার কাছে ফিরে এলেন। খালের কিনারায় আসতেই তাদের চোখে পড়ল 2জন বনরক্ষী তাদের মাঝির সাথে কথা বলছে। নবীন চৌধুরীকে এগিয়ে আসতে দেখে বনরক্ষীরা বলল, আপনারা কি বাঘ শিকারের জন্য এসেছেন? নবীন চৌধুরী বনরক্ষীদের কাছে পরিচয় দিয়ে সব শেষে যখন বাঘিনীর বিবরণ দিলেন, তখন সেই বনরক্ষীরা একটু ভেবে নিয়ে বললেন, কিন্তু সে বাঘিনীকে
এ অঞ্চলে অনেক দিন হলো আর দেখা যায়নি। বাঘিনীর মানুষ মারা বেড়ে গেলে বনের এ অঞ্চলে শিকারীর সংখ্যাও বেড়ে যায়, যার ফলে বাঁচার তাগিদই হয়তো বাঘিনী এ অঞ্চল ছেড়েছে। এ পর্যন্ত শুনে নবীন চৌধুরী কিছুটা হতাশ হলেন, তবে পরক্ষণেই বনরক্ষীর পরের কথাটি শুনে আবার আশা ফিরে পেলেন। বনরক্ষী আবার বললেন, তবে শিবসা নদীর পূর্ব পাড়ের ওই শেখের খালের আশেপাশে ওই রকম একটা কান কাটা বাঘিনী কিছুদিন হলো তাণ্ডব চালাচ্ছে বলি শুনেছি। বেশ কজন বাওয়ালি মাঝি ওর হাতে মারা পড়েছে। আপনারা ওখানে ওকে খুঁজে দেখতে পারেন। ঘনা পেছন থেকে বলে উঠল, সাহেব, ওই এলাকা আমি চিনি। পশুরা শিবসা নদীর মোহনা পার হয়ে আমাদের গ্রাম। সেখান থেকে উত্তর দিকে শিবসা নদী ধরে অনেকটা পথ গেলে সেই শেখের খাল। বনরক্ষীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা আবার ডিঙি নিয়ে যাত্রা শুরু করলেন তাদের বজরায় ফিরে আসার উদ্দেশ্যে। রাতে খাওয়া দাওয়া শেষ করে নবীন চৌধুরী তার পছন্দের ব্র্যান্ডের একটি হাভানা চুরুট ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে ঘনাকে বললেন, আচ্ছা ঘনা, তোমাদের গায়ে আরও অনেকে নিশ্চয়ই এই বাঘিনীকে দেখেছে, তাই না? হ্যাঁ সাহেব, অনেকেই আছে। এ বনে অনেকেই কাজে আসতো, অনেকেই বাঘিনীটাকে দেখেছে। নবীন চৌধুরী বললেন, তোমাদের গ্রামে যেতে চাই, সেই সব লোকেদের সাথে কথা বলতে হবে। আচ্ছা সাহেব, আমি সব ব্যবস্থা করে দেবো। সেদিন বেশ গরম পড়েছিল, আকাশে মেঘ জমেছে, বজরার জানলা খোলাই ছিল। জানলা শক্ত লোহার শিক দিয়ে বাঁধানো থাকায় খোলা খোলা জানালা থেকে তেমন কোনো ভয়ের আশঙ্কা ছিল না। সেই খোলা জানালা দিয়ে অন্ধকার বনের ভয়ঙ্কর রূপ দেখতে দেখতে নবীন চৌধুরী ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। তারপর একদিন কেটে গেল। নবীন চৌধুরী ও ঘনা তাদের বজরা নিয়ে একটি বিশাল নদী মোহনায় এসে পৌঁছলেন। সুন্দরবনের দুটি বড় বড় নদী শিবসা ও পস্তুর এখানে এসে তাদের উত্তাল ঢেউয়ের মাধ্যমে তাদের মিলন ঘটিয়েছে। মিলন সে তো সর্বদাই মধুর, মিলন সে তো সর্বত্রই সুন্দর, হোক না সে মানুষের অথবা প্রকৃতির। নবীন চৌধুরী আজ রাত এইখানে অবস্থান করে কাল সকালে শিবসা নদীতে প্রবেশ করবেন। পরদিন সকালে নদী মোহনার স্রোত কিছুটা শান্ত হলে মাঝিরা শিবসা নদী মুখে বজরা ভাসিয়ে দিল। পাশাখালি পৌঁছতে বেলা অপরাহ্নে এসে ঠেকেছে। সূর্যটা মাথার উপর তখন খরভাবে তাপ দিচ্ছে। নদীর তীর থেকে বালুময় প্রান্তর, তারপর কোমর অবধি লম্বা সবুজ ঘাসের প্রান্তর পার হয়ে নবীন চৌধুরী ঘনার পিছু পিছু তাদের গ্রামে পৌঁছলেন। সুন্দরবনের সবুজ জঙ্গল বেষ্টিত ছোট্ট একটি গ্রাম। গ্রাম বলতে আনুমানিক গোটা 25 ঘর, গোলপাতার ছাউনি আর বাঁশের বেড়া। ঘরগুলো কাঠের উঁচু মাচায় বানানো। ঘনার বাড়িটা গ্রামের প্রবেশের মুখেই পড়ে। কাছে আসতেই ঘনা হাত বাড়িয়ে আঙুল দেখিয়ে দিল, ওই যে সাহেব, ওইটা আমার ঘর। বাঁশের সিঁড়ি বেয়ে উঠে সামনে কিছুটা উন্মুক্ত মাচান আর তারপর ঘর। নবীন চৌধুরী সেই বাঁশের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। মাচানের এক পাশে একটি মোড়া পেতে দিয়ে ঘনা বলল, আপনাকে যে কোথায় বসতে দিই সাহেব, এই গরিবের বাড়িতে যে আপনার পায়ের ধুলো পড়েছে, এটাই আমার ভাগ্য সাহেব। নবীন চৌধুরী বললেন, আরে ধুর, কি যে বলো না তোমরা, ওসব কিচ্ছু নয়। এক পেয়ালা জল দাও তো আমাকে। এই কথা শুনে ঘনা যেন আকাশ থেকে পড়ল। কি বলছেন সাহেব, আমাদের মতো নিচু জাতের ঘরে আপনি জলস্পর্শ করবেন? নবীন চৌধুরী দৃঢ় গলায় বললেন, শুধু স্পর্শ নয়, পানও করব। আর তাছাড়া আমি এইসব জাত পাত একদমই মানি না। মানুষের একটাই জাত, সে মানুষ। খুশিতে আটখানা হয়ে ঘনা চিৎকার করে উঠল, কইরে কে আছিস? সাহেবের জন্য এক ঘটি লেবু শরবত নিয়ে আয়, আয় আয়, জলদি আয়। কিছুক্ষণ পর মাটির ঘটিতে শরবত হাতে একটি মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ঘনা বলল, ও আমার ছোট বোন সাহেব। মেয়েটির বয়স 16 কি 17 হবে। নবীন চৌধুরী সেই লেবু আর মধু মিশ্রিত শরবত পান করে
ঘটিটি এগিয়ে দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে উত্তর দিল, সুন্দরী। নবীন চৌধুরী কিছুটা অবাক হলেন। নিশ্চিন্ত হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলেন, তোমার নামই সুন্দরী? মেয়েটি মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ সাহেব, আমার নাম সুন্দরী। নবীন চৌধুরী মনে মনে ভাবলেন, যে বনে একটি গাছের নাম সুন্দরী হতে পারে, সেখানে এমন প্রাণচঞ্চল ষোড়শীর নাম সুন্দরী হওয়াটা এমন কি বিচিত্র ব্যাপার। মেয়েটি যথেষ্ট সুন্দরী, তাই নামকরণে সার্থকতা আছে বলেই স্বীকার করছি। গ্রামের লোকেদের সাথে বাঘিনীর গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শেষে বজরায় ফিরে আসতে পশ্চিম আকাশের সূর্যটা প্রায় ডুবতে বসেছে। সন্ধ্যায় নবীন চৌধুরী বজরার ছাদে বসে তার প্রিয় ব্র্যান্ডের হাভানা চুরুট ধরিয়ে জ্যোৎস্নার আলোয় সুন্দরবনের নিশুতি রূপ দেখতে দেখতে কেমন যেন আনমনা হয়ে সুন্দরীর কথা ভাবতে লাগলেন। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লাবণ্যে ভরপুর মুখ, মাথা ভর্তি লম্বা ঢেউ খেলানো চুল, অযত্নে সে চুলের আগায় হালকা লালচে রং ধারণ করেছে। গায়ে গতরে পূর্ণ যৌবনাবতী হলেও মেয়েটির চোখে মুখে ভারী প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যায়। ওর সহাস্য মুখ, চঞ্চল দীপ্তি ভরা চাহনি, চেহারার সারল্য যে কাউকেই মুগ্ধ করবে। তবে সবচেয়ে যে বিষয়টি নবীন চৌধুরীকে অবাক করল তা হল মেয়েটির অঙ্গে জড়ানো শাড়িটার রং। সম্পূর্ণ সাদা, এমনকি পাড়বিহীন একটি শাড়ি তার অঙ্গে জড়িয়ে আছে। পরে ফিরতি পথে আসার সময় ঘনা নিজে থেকেই তার বোন সুন্দরী সম্পর্কে যা যা বলেছিল তার সারমর্ম হল এই: মেয়েটি বাঘ বিধবা। তার বয়স যখন মাত্র 10 বছর, তখন তার বিয়ে হয় সেই গ্রামেরই এক মৌয়ালের সাথে। মধু সংগ্রহের জন্য বনে প্রবেশ করলে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। তারপর তার মাথা আর আধ খাওয়া বুকের মাংসহীন খাঁচাটা ছাড়া আর কিছুই মেলেনি। স্বামী হারানোর শোক বুঝে ওঠার আগেই মেয়েটিকে তার শাশুড়ি অপয়া রাক্ষসী বলে তাড়িয়ে দেয়। সেই থেকেই সুন্দরী আজ প্রায় 5 বছর হলো বাঘ বিধবা। যে মেয়েটি স্বামী সংসার কিছুই বুঝল না, নারীত্বের চরম সার্থকতা অর্থাৎ মা হওয়ার সৌভাগ্যটাও যার হলো না, সে নাকি আজ বিধবা। এমনকি চরম নিষ্ঠুর বাস্তব হলো এই যে মেয়েটি তার শৈশবের গণ্ডি পেরিয়ে কৈশোরের প্রথম সিঁড়িতে পদার্পণ করতে না করতেই তার ভবিষ্যৎ, সারা জীবন ও যৌবন রংহীন, সুখহীন, শান্তিহীন, ভাবহীন আর প্রাণহীন হয়ে পড়ল। এরপর আরো 5 বছর কেটে গেলেও আর তার বিয়ে হয়নি। আরো 50 বছর কেটে গেলেও আর তার বিয়ে হবে না। এই গভীর অরণ্যের সমাজের অলিখিত আইনে বিধবাদের বিবাহ সে যে বড় অসম্ভব ব্যাপার। সেই কুসংস্কার আবৃত সমাজে সে যে বড় অসহায়। তার স্বামীকে বাঘে খেয়েছে, এই অপয়াকে বিয়ে করে কে আবার তার প্রাণনাশের ঘণ্টা বাজাবে? এই অন্ধকার বন্য সমাজে এসব বিধবাদের তাই সারা জীবন সাদা শাড়ির বাঁধনে আবদ্ধ হয়েই কাটাতে হয়। অবশ্য আমাদের সভ্য সমাজের অবস্থাও তৎকালীন এর চেয়ে খুব বেশি ভালো ছিল না। সেকালে সভ্য সমাজেও কত কিশোরী বা যুবতী অকালে বিধবা হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করত অলিখিত বিধবা আইন দণ্ডে। পরদিন সকালে তারা আবার বজরা ভাসালেন শেখের খালের উদ্দেশ্যে। শিবসা নদীর পূর্ব পারে শেখের খালের অববাহিকায় তারা যখন পৌঁছল, তখন নদীর ওপারে অর্থাৎ পশ্চিম পাড়ের বনের মাথার উপর সায়াহ্নে সূর্যটা আকাশকে রক্তিম আভায় প্লাবিত করেছে। নিচে সবুজ, ওপরে নীল, মাঝখানে লাল, সে এক মনোমুগ্ধকর দৃশ্য। সেদিক থেকে চোখ ফেরানোর সাধ্য কারণ নেই। এই দেরি হওয়ার কারণ হলো পথে এক জায়গায় তারা যাত্রাবিরতি নিয়ে হরিণ শিকার করেছিল। খাওয়া দাওয়ার তো একটা সুব্যবস্থা হওয়া চাই। রাতের মেঘমুক্ত আকাশে রূপুলি চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই জ্যোৎস্না নদীর জলে প্রতিফলিত হয়ে ঝলমল করছে। নবীন চৌধুরী বজরার দরজা খুলে ডেকে এসে দাঁড়ালেন। জ্যোৎস্না রাঙা অপরূপ প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ তার মনে হলো এ সময় একটি চুরুট ধরানো দরকার। পকেট থেকে একটি চুরুট বের করে যেই না ধরাতে যাবেন, এমন সময় বনের ভেতর থেকে বিকট ভয়ঙ্কর আর্তচিৎকার ভেসে এল।
মৃত্যু ভয়ে প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে করা জীবনের শেষ আর্তনাদ। নবীন চৌধুরীর বুঝতে বাকি রইল না, কোনো নরখাদক বাঘের হাতে বেঘরে প্রাণ দিল পেটের টানে বনে যাওয়া কোনো অসহায় মানুষ। ঘনা ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে বলল, শুনলেন সাহেব? আহারে, কোনো মায়ের ছোড়া বাঘিনীর হাতে প্রাণটা দিলে। সে রাতে আর কিছু করবার ছিল না। গভীর অন্ধকারাচ্ছন্ন বনে সেই চিৎকারের উৎস লক্ষ্য করে বাঘিনীকে খুঁজতে যাওয়া মানে নিজের দিকে মৃত্যুর দূতকে আবাহন করা। তারপর নবীন চৌধুরীর রাতটি প্রায় অনিদ্রিতই কাটল। শুধু যেন বারবার তার কানে ভেসে আসতে লাগলো কিছুক্ষণ আগে শোনা সেই ভয়ার্ত আর্তনাদ। পরদিন সকাল সকাল প্রাতরাশ সেরে নবীন চৌধুরী আর ঘনা দুজন মাঝি সহ ডিঙি নৌকা নিয়ে শেখের খালে প্রবেশ করল। খালটা মোটামুটি বেশ প্রশস্ত। কিছুক্ষণ যাওয়ার পর তাদের চোখ পড়ল একটি ছোট্ট ডিঙি নৌকা মাঝিবিহীন খালের মাঝে ভেসে বেড়াচ্ছে। নবীন চৌধুরী নৌকোটিতে উঠে ভালো করে অনুসন্ধান করে দেখলেন কিছু শুকনো রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে। নবীন চৌধুরীর বুঝতে অসুবিধে হলো না যে গত রাতে এই নৌকোতেই হয়তো বাঘিনী আক্রমণ করে মাঝিকে নিয়ে গেছে। মাঝি মাছ ধরছিল। হঠাৎই অতর্কিতে আক্রমণে সে ভয়ানক চিৎকার করে উঠেছিল। সেই নৌকাকে পেছনে ফেলে কিছুটা সামনে এগিয়ে খালের পাড়ে ভারী কিছুকে টেনে নেওয়ার দাগ লক্ষ্য করা গেল। নবীন চৌধুরীর নির্দেশ মতো মাঝি সেদিকে নৌকো ঘোরাতে যাবে এমন সময় তারা নৌকোয় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করলেন। সে অতর্কিত প্রচণ্ড ঝাঁকুনিতে মাঝিরা নিজেদের সামলে নিলেও ঘনা নৌকো থেকে ছিটকে পড়ে গেল। নবীন চৌধুরী নৌকোর ছইকে শক্ত করে ধরে নিজেকে সামলে নিয়েছেন। ঘনা সাঁতরে আবার নৌকোয় উঠতে যাবে এমন সময় সে দেখলেও একটি প্রকাণ্ড কুমির তার দিকে এগিয়ে আসছে। আসলে সেই কুমিরই নৌকোয় সজোরে আঘাত করেছিল নৌকোর যাত্রীদের শিকারের উদ্দেশ্যে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ঘনা চিৎকার করে সাঁতরে খালের পাড়ে ওঠার চেষ্টা করলো। কুমিরটি নৌকোয় আর একবার সজোরে ধাক্কা দিল। মাঝিরা তাকে তাড়ানোর জন্য তাদের বৈঠা দিয়ে পানিতে বারংবার আঘাত করতে লাগলো। কুমিরটি সুবিধে করতে না পেরে ঘনার পিছু নিল। নৌকো তখনও দুলছে। নবীন চৌধুরী এক হাতে নৌকোর ছই শক্ত করে ধরে অন্য হাতে রাইফেল শক্তভাবে ধরে নিশানা সাধলেন। তার পেশিবহুল হাতের সমস্ত শিরাগুলি ফুলে উঠল। পেশিগুলো শক্ত ও দৃঢ় হলো। ডান হাতে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে গুলি চালালেন। গুলিটি কুমিরের শক্ত চামড়া আবৃত খুলিটাকে ভেদ করল। কুমিরটি ডানে বামে শরীর মুচড়ে ছটফট করতে লাগল। নবীন চৌধুরী এক হাতে ফিঙ্গার লিভারটাকে সামনে টেনে উঁচিয়ে ধরেই আবার একটা হ্যাঁচকা টানে পিছনে টেনে হ্যান্ডেলের সাথে মিলিয়ে রাইফেল লোড করতে পারতেন। অবসরে এই খেলাটা তিনি প্রায় খেলতেন। এই সময় তার সেই অভ্যেসটি কাজে লেগে গেল। তিনি এইভাবেই রাইফেলটি এক হাতেই আবার লোড করে আরেকটি গুলি তৎক্ষণাৎ চালিয়ে দিলেন। পানিতে ছটফট করতে থাকা আহত কুমিরটার নিচের চোয়ালের তলা ছিন্ন ভিন্ন করে ঢুকে গেল গুলিটা। খালির জলকে লাল রঙে রাঙিয়ে স্থির হয়ে গেল কুমিরের নিথর দেহ। নবীন চৌধুরী নৌকোয় রাখা দড়ির মাথায় ফাঁস বানিয়ে ছুঁড়ে মেরে আটকে ফেললেন কুমিরটাকে দড়িতে। ততক্ষণে ঘনা খালের পাড়ে উঠে হাঁপাতে হাঁপাতে দেখছে এসব দৃশ্য। নবীন চৌধুরী ও দুজন মাঝি মিলে সর্বশক্তি দিয়ে টেনে কুমিরটার দেহটাকে খালের পাড়ে টেনে তুললেন। পকেট থেকে টেপ ফিতে বার করে মেপে দেখলেন কুমিরটার দৈর্ঘ্য প্রায় 18 ফুট 22 ইঞ্চি। লোনা জলের কুমির দীর্ঘ আকৃতির হয় বটে, তবুও এই দৈর্ঘ্য সত্যিই অবাক করার মতো। আগুন জ্বালিয়ে সেখানে বসে মাঝিদের দিয়ে খাল ছাড়ানো হলো। তারপর মাঝিদের নিরাপত্তার কথা ভেবে তাদের বজরায় পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে এও বলা হলো যে বিকেলে তারা যেন আবার ফিরে আসে নবীন চৌধুরী আর ঘনাকে ফেরত নিতে। বনের ভেতর কিছুটা এগিয়ে লক্ষ্য করলেন কিছুটা জায়গা জুড়ে কতকগুলো কেওড়া গাছ দাঁড়িয়ে আছে। অনেকগুলো হরিণ, তা প্রায় 70-80টা হবে, সেই সব কেওড়া গাছের পাতা আয়েশ করে খাচ্ছে। নবীন চৌধুরী আর ঘনা সেই কেওড়া বাগানকে বাঁদিকে ফেলে সামনে এগিয়ে এলো। আনুমানিক আরও 1 মাইল বনের মধ্যে হেঁটে তারা একটি ছোট্ট অগভীর জলাশয়ের নিকট উপস্থিত হলো। বনের মধ্যে বৃষ্টির জল জমে ছোট্ট জলাশয়গুলোই বন্যপ্রাণীদের একমাত্র পানীয় জলের উৎস। অতএব অন্যান্য প্রাণীদের মতো বাঘিনীও
এই জলাশয়ে জলপান করতে আসবে। হঠাৎ নবীন চৌধুরী লক্ষ্য করলেন 3টি হরিণ অত্যন্ত সন্তর্পণে জলাশয়ে এসে জলপান করতে লাগল। পাশেই জলে ডানা ভেজাতে থাকা একটি শালিক পাখি হঠাৎই চড়ে বসল হরিণের মাথায়। হরিণ তাতে সামান্যতম বিরক্ত হল না। নবীন চৌধুরী মুগ্ধ হয়ে হরিণ আর শালিকের বন্ধুত্ব দেখতে লাগলেন। ঘনা পেছন থেকে বলে উঠল, সাহেব, হরিণ যখন এখানে এসেছে তখন বাঘিনীও আসতে পারে। নবীন চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, এখানে একটু অপেক্ষা করা যাক। চৌধুরী বললেন, এই গাছটার ডালপাতার মাঝে বেশ আড়াল পাওয়া যাবে মনে হচ্ছে। এই ডালটা বসার জন্য বেশ উপযোগী। চলো, ওখানেই গিয়ে বসতে হবে আমাদের। ওখান থেকেই অপেক্ষা করব আমরা। নবীন চৌধুরী ও ঘনা পাশাপাশি 2টি ডালে বসে জলাশয়ের দিকে মুখ করে বাঘিনীর অপেক্ষা করতে লাগলেন। দুপুর গড়িয়ে গেল, সূর্যের তাপ নমনীয় হলো। ঘনা দীর্ঘ সময় বসে থেকে অধৈর্য হয়ে বলল, সাহেব, আমাদের এবার ফিরে যাওয়া উচিত। কাল না হয় আবার আসবেন, মাঝিরাও কিছুক্ষণ পরেই চলে আসবে। দাঁড়াও, এখনই নয়, আর একটু কিছুক্ষণ অপেক্ষা করি। এর একটু পরেই তারা লক্ষ্য করল একটি বাঘ জলাশয়ের ওপারে পানি পান করতে এসেছে। জলের কাছে এসে উঁচু হয়ে বসে জিভ দিয়ে জল পান করতে লাগলো। তবে তার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে চারপাশে অবলোকন করতে লাগলো। ঘনা বলে উঠল ফিসফিস করে, সাহেব, এটাই সেই বাঘিনী বলে মনে হচ্ছে। আর দেরি করা ঠিক হবে না বলে নবীন চৌধুরী রাইফেল উঁচিয়ে নিশানা ঠিক করে গুলি চালালেন। তার অব্যর্থ নিশানায় .405 ক্যালিবারের গুলিটা বাঘিনীর কপাল ভেদ করে গেঁথে গেল খুলির ভেতরে। সাথে সাথে প্রচণ্ড গর্জন করে বাঘিনীটা মাথা তুলেই আবার জলাশয়ের পাড়েই লুটিয়ে পড়ল। থরথর করে কাঁপতে থাকলো প্রকাণ্ড দেহটা। মুহূর্ত বাদেই নিস্তব্ধ হয়ে গেল বাঘিনীর ছটফটানো দেহটা। নবীন চৌধুরী আরও আধ ঘন্টা অপেক্ষা করার পর গাছ থেকে নামলেন। অত্যন্ত সাবধানতার সাথে বাঘিনীর কাছে এসে দেখলেন, এ কি, এটা তো কোনো বাঘিনী নয়, এটা তো একটা পুরুষ বাঘ। আফসোস ভরা কণ্ঠে বলে উঠলেন, মানুষ খেকো বাঘ ছাড়া বনের নিরীহ বাঘকে মারা কোনো মতেই সমীচীন কাজ নয়। আমার বিবেক আমায় ব্যথিত করছে ঘনা। খুব বড় একটা পাপ করে ফেললাম। ঘনা চুপ করে রইল, কি বলবে ভেবে পাচ্ছিল না। হঠাৎই একটা জিনিস নবীন চৌধুরীর চোখে পড়ল। নবীন চৌধুরী নিচু হয়ে দেখলেন বাঘটির সামনের ডান পায়ের ক্ল নখের ভাঁজে কিছু একটা আটকে আছে। সেটাকে ভালো করে নিরীক্ষণ করে নবীন চৌধুরী দেখলেন সেটি মানুষের লোম সহ চামড়ার টুকরো। নবীন চৌধুরী ঘনাকে চামড়ার টুকরোটি দেখিয়ে বললেন, ঘনা, এটা দেখো, এটাই প্রমাণ করে যে বাঘটি আসলে একটি মানুষ খেকো বাঘই ছিল। যাক, অবশেষে সান্ত্বনা পেলাম এটা ভেবে যে ভুল করে হলেও কোনো নিরীহ বাঘকে আমি মারিনি। নবীন চৌধুরী ঘনাকে পাঠিয়ে দিলেন মাঝিদের ডেকে নিয়ে আসবার জন্য, আর তিনি নিজে মৃত বাঘের কাছেই রয়ে গেলেন। ঘনার কাছেও তার নিজস্ব রাইফেল ছিল, তাই মাঝিদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসতে তার কোনো অসুবিধে হলো না। এবেলা মাঝি এসেছিল 4 জন। গাছপালার ডাল দিয়ে মাচা বেঁধে সেই মাচায় বাঘকে বেঁধে নিয়ে তারা ফিরে চলল নৌকোর দিকে। তারা যখন নৌকোর কাছাকাছি চলে এসেছে তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। রাতে বজরায় ফিরে খালাসিদের খাল ছাড়াতে দিয়ে নবীন চৌধুরী ও ঘনা তাদের নৈশ ভোজ সেরে বজরার ছাদে উঠে বসলেন। নবীন চৌধুরী একটি চুরুট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, ঘনা, তুমি মাঝিদের নিয়ে চলে যাওয়ার পর আমি জলাশয়ের আশপাশটা বেশ ভালো করে ঘুরে দেখেছি। দূরে একটি জায়গায় বেশ কিছু পোড়া মাটির ইটের তৈরি প্রাচীন সদৃশ ভবনের ভগ্নাবশেষ দেখেছি। এই অঞ্চলটিতে সুন্দরী গাছের সংখ্যা বেশি হলেও ধ্বংসপ্রাপ্ত ভবনের কাছে কতগুলো গাব গাছও দেখেছি। সেই সাথে ছোট বড় বিভিন্ন আকৃতির বাঘের পায়ের ছাপও দেখেছি ওখানে। তার মধ্যে একটি বড়সড় বাঘিনীর পায়ের ছাপও কিন্তু আমি দেখেছি, মানে পাগমার্ক। এছাড়াও গাব গাছগুলোতে বাঘের ক্ল মার্কও আমি দেখেছি। এটা থেকে প্রমাণিত হয় যে সেটা কোনো বাঘ বা বাঘিনীরই এলাকা। ঘনা এবার মুখ খুলল, ভয়ে ভয়ে বলল,
সাহেব, আপনি যে ভাঙা বাড়ির কথা বলছেন সেটা আসলে বড় বাড়ি। সেখানে দিনের বেলাতেও কেউ ভয় প্রবেশ করে না। সেখানে শুধুমাত্র বাঘ নয়, ভূত প্রেতদেরও আড্ডাখানা। সাহেব, আপনি সেখানে ঢুকেছিলেন? নবীন চৌধুরী কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন, ঢুকেছিলাম, তবে তোমার ভূত প্রেতরা কিন্তু আমার কিচ্ছু করতে পারেনি। কাল সকালে বের হব। ওই এলাকাটাকে তন্ন তন্ন করে খুঁজলেই বাঘিনীকে পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস। এখন যাও, ঘুমাও, কাল সকালে আবার উঠতে হবে। ঘনা নবীন চৌধুরীকে কিছু একটা বলতে চেয়েও আর বলতে পারল না। তবে তার চেহারায় কিছুটা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। পরদিন সকাল প্রায় 10টা নাগাদ নবীন চৌধুরী আর ঘনা সেই ভগ্নপ্রায় ভবন অর্থাৎ বড় বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। নবীন চৌধুরী সেই বাড়িতে প্রবেশ করতে চাইলে ঘনা ভয়ে ভয়ে বলল, সাহেব, কথায় বলে নিজের ঘরে কুকুর ও বাঘ হয়, আর এটা তো স্বয়ং বাঘিনীর ঘর। আর তাছাড়া তেনাদের আস্তানাও তো ওই গাব গাছগুলো। নবীন চৌধুরী ধ্বংসপ্রাপ্ত ভবনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, এই মহাবিশ্বে সবই মহান আল্লাহর। আমি তার, বোন তার, বাঘিনীও তার। দেখাই যাক না তিনি কার অদৃষ্টে কাকে শিকার করা লিখে রেখেছেন। চলো যাওয়া যাক। এই বলেই তিনি আগে এবং পেছনে ঘনা সেই ধ্বংসপ্রাপ্ত ভবনটির ভেতরে প্রবেশ করলেন। আর এখানে একটা কটা গন্ধ নবীন চৌধুরীর নাকে ভেসে এলো। তিনি ঘনাকে জিজ্ঞেস করলেন, এটা বাঘিনীর প্রস্রাবেরই গন্ধ, তাই না? হ্যাঁ। নবীন চৌধুরীর বুঝতে অসুবিধে হলো না যে বাঘিনী তার প্রস্রাব ব্যবহার করে তার সীমানা নির্ধারণ করেছে। স্ত্রী বাঘ ও পুরুষ বাঘের প্রস্রাবে এক ধরনের ফেরোমেন থাকে। বাঘের প্রস্রাবের এই গন্ধ প্রায় 2 মাস স্থায়ী হয়। এই গন্ধ বাঘেরা চিনতে পারে এবং এই গন্ধ থেকেই তারা বুঝে নেয় যে এলাকায় অন্য কোনো বাঘ আছে কিনা। নবীন চৌধুরী ও ঘনা সেই ধ্বংসপ্রাপ্ত ভবনের ইট বিছানো পুরো প্রান্তর ভালোভাবে খুঁজে দেখল। বাঘিনীকে তারা পেল না ঠিকই, তবে তার পায়ের কিছু ছাপ ও পাগমার্ক দেখতে পেল। পাগমার্কগুলো খুব একটা পুরনো নয়, হয়তো গত রাতের হবে। নবীন চৌধুরী এইবার সেই ইট বিছানো প্রান্তর পেরিয়ে বাঘিনীর পায়ের ছাপ লক্ষ্য করে এগোতে লাগলেন। এভাবে প্রায় 1 মাইল পথ অতিক্রম করে তারা একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গের সামনে এসে উপস্থিত হলেন। দুর্গের কিছু কিছু স্থানে সুউচ্চ প্রাচীর এখনো দাঁড়িয়ে আছে। নবীন চৌধুরী দুর্গের মাঝে কয়েকটি ইটের বাড়ি আর অসংখ্য বসতির ধ্বংসাবশেষ দেখতে পেলেন। তার পাশেই কয়েকটি পুকুর, অবশ্য পুকুরে সাপের আনাগোনা একটু বেশি। দুর্গের ভেতরে অসংখ্য গাব গাছ নিবিড় বনো ছায়া সৃষ্টি করেছে। হঠাৎই তিনি লক্ষ্য করলেন দুর্গের উত্তর পূর্ব কোণে একটি মন্দির জরাজীর্ণ অবস্থায় আছে। নবীন চৌধুরী সেই দিকে এগিয়ে দেখলেন বাঘিনীর পায়ের ছাপ মন্দিরকে ঘিরে যত্রতত্র ছড়িয়ে আছে। মন্দিরের দেওয়ালের বিভিন্ন স্থানে কিছু ইট খসে পড়েছে। দেওয়াল জুড়ে শ্যাওলা পরজীবী গাছপালায় ছেয়ে গেছে। বোঝাই যাচ্ছে মন্দিরটি কয়েকশো বছর আগের তৈরি। সেই সাথে এও বোঝা যাচ্ছে যে মন্দিরটি বহু যুগ ধরে পরিত্যক্ত। এমন পরিত্যক্ত জনমানবহীন স্থাপনা বাঘিনীর জন্য নিরাপদ বাসস্থান হতে পারে। এমনকি এই সময় বাঘিনী এই মন্দিরের ভেতরেই অবস্থান করছে এমনটা ভেবে নবীন চৌধুরী অত্যন্ত সন্তর্পণে রাইফেল উঁচিয়ে মন্দিরের সম্মুখের খোলা প্রবেশদ্বার দিয়ে উঁকি মারলেন। এরপর উনি যে দৃশ্য দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! মন্দিরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য হাড়গোড় আর নরকঙ্কালের অংশ বিশেষ। পচা গলা সেই হাড় মাংসের ভয়ানক দুর্গন্ধে বিষাক্ত হয়ে গেছে বাতাস। নবীন চৌধুরীর বুঝতে বাকি রইল না যে বাঘিনীটি মানুষ মেরে এখানে নিয়ে এসে আয়েশ করে খেয়ে অবশিষ্ট অংশ এইখানেই ফেলে রাখে, অর্থাৎ এটাই তার ডেরা। নবীন চৌধুরী আর ঘনা মন্দিরের চারপাশে বাঘিনীকে ভালো করে খুঁজতে লাগলো। তন্ন তন্ন করে খুঁজেও কোনো ফল হলো না। বাঘিনীর দেখা পাওয়া গেল না। সারাদিন অপেক্ষা করেও কোনো ফল যখন হলো না, তখন খালি হাতেই তাদের ফিরতে হলো। তবে সান্ত্বনা শুধু এই যে বাঘিনীর আস্তানা যখন খুঁজে পাওয়া গেছে, তখন তাকেও পাওয়া যাবে আজ নয়তো কাল। এই কদিনে নবীন চৌধুরী ঘনার সাথে বনে জঙ্গলে ঘুরে ফিরে দুজনের মাঝে বেশ সখ্যতা করে উঠেছে। আগেই বলেছি নবীন চৌধুরী কোনো জাতপাত মানেন না।
সেদিন রাতে বজরার ছাদে বসে নবীন চৌধুরী ও ঘনা গল্প করছিল। নবীন চৌধুরী জিজ্ঞেস করলেন, তোমার তো এই একটি বোন ছাড়া আর কেউই নেই, তা তুমি বিয়ে করনি কেন? বিয়ে করব কি করে সাহেব? বাঘিনীর বরধানে আমার যে বিভৎস চেহারা হয়েছে সেটা দেখে কোনো মেয়েই রাজি হয় না। তাছাড়া বনে শিকার করে বেড়াই, কখন কোন জন্তুর হাতে মারা পড়ব কে জানে। শুধু শুধু আমার বোনের মতো আরেকটি মেয়ের কপাল পোড়ানোর কি দরকার? নবীন চৌধুরী এক মুহূর্ত চুপ থেকে বললেন, আচ্ছা শোনো ঘনা, আগামীকাল খুব সকালবেলা আমাদের মন্দিরে পৌঁছতে হবে। রাতে বনের শিকার শেষে সকালে বাঘিনীটা হয়তো একটু ঘুমিয়ে থাকবে। যদি তাই হয় তবে আমাদের কাজ অবশ্য অনেকটা সহজ হবে। যদিও ঘুমন্ত কাউকে আমি গুলি করব না, তবে সুবিধাজনক স্থানে পজিশন নিয়ে আওয়াজ করে ওর ঘুম ভাঙিয়ে তারপরেই গুলি করব। ঘনা তাতে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ সাহেব, ভালোই হবে। আপনার পরিকল্পনাটি দারুণ। তাহলে আমি সব প্রস্তুতি সেরে রাখি, যাতে ভোর হতে হতেই বেরোনো যায়। পরদিন সকালে খুব ভোরেই নবীন চৌধুরী আর ঘনা ডিঙি নিয়ে শেখের খালে প্রবেশ করল। সকাল 7:30 নাগাদ তারা দুর্গের পুরো ভগ্নাবশেষের সামনে এসে উপস্থিত হলেন। প্রথমেই তারা দুর্গের পুরো এলাকা জুড়ে তন্ন করে বাঘিনীর খোঁজ করল, কিন্তু তাতে গতকালের মতোই কোনো ফল হলো না। অবশেষে তারা মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। নবীন চৌধুরী বললেন, আমি আগে মন্দিরের ভেতরটা ভালো করে দেখে নিই। হতে পারে বাঘিনীটা ভরপেট খেয়ে ওই মন্দিরের ভেতরেই ঘুমিয়ে আছে। ঘনা বলল, সাহেব, আমি তাহলে এখানেই অপেক্ষা করি। নবীন চৌধুরী অত্যন্ত সন্তর্পণে ধীরে ধীরে মন্দিরের খোলা প্রবেশদ্বারের দিকে এগোতে লাগলেন। ঘনা মন্দিরের কাছাকাছি সেই হেতাল ঝোপের পাশে দাঁড়িয়ে রইল। নবীন চৌধুরী যখন প্রায় মন্দিরের প্রবেশদ্বারের কাছাকাছি এসে পড়েছেন, এমন সময় বাঘিনীর হুঙ্কার শোনা গেল। তবে সেটা মন্দিরের ভেতরে নয়, বরং বাইরে থেকে। সেই হুঙ্কারের সাথে সাথেই ঘনার আর্ত চিৎকার শোনা গেল। নবীন চৌধুরীর সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দাঁড়ালেন। এবার তিনি দেখলেন বাঘিনী পাশের হেতাল ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে অতর্কিত আক্রমণ করেছে ঘনাকে। মুহূর্তেই ঘনার আর্তনাদ বনের চারিদিক বিদীর্ণ করে ভেসে এল। নবীন চৌধুরীর সঙ্গে সঙ্গে রাইফেলের নিশানা তাক করে গুলি চালালেন। গুলিটা আঘাত করল বাঘিনীর চোয়ালে। নবীন চৌধুরী ফিঙ্গার লিভার টেনে লোড করে দ্বিতীয় গুলিটি করার আগেই বাঘিনী এক লাফে পাশের হেতাল ঝোপে আবার হারিয়ে গেল। বাঘিনীটি বেশ জখম হয়েছে, আর আহত একটি বাঘ বা বাঘিনী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নবীন চৌধুরী বেশ ভালোভাবেই জানেন। বেশ কিছুক্ষণ নবীন চৌধুরী রাইফেল উঁচিয়ে সতর্ক হয়ে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর বাঘিনীর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি ভাবলেন বাঘিনী পালিয়েছে। রাইফেল নামিয়ে নবীন চৌধুরী ঘনার কাছে যাবেন বলে যেই পা বাড়িয়েছেন, ঠিক তখনই প্রচণ্ড গর্জন করে বাঘিনীটা এক লাফে ঝোপ থেকে বেরিয়ে নবীন চৌধুরীর সামনে পড়ল। নবীন চৌধুরী আর বাঘিনীর মাঝে দূরত্ব ছিল মাত্র 30 ফুট। বাঘিনী আড়াআড়িভাবে ঘুরে নবীন চৌধুরীর সামনাসামনি হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে অসম্ভব হিংস্রতার ছাপ ফুটে উঠেছে। সেই সাথে নবীন চৌধুরীর দিকে নিক্ষেপ করে চলেছে তার ভয়ানক আক্রোশিত দৃষ্টি। বাঘিনীর মুখে তখনও ঘনার তাজা রক্ত লেগে আছে। নবীন চৌধুরী আর দেরি না করে রাইফেল উঁচিয়ে ধরলেন। বাঘিনীও তার পেছনের পায়ে ভর করে লাফিয়ে উঠল। নবীন চৌধুরীর সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দিলেন। তার গুলিটি বাঘিনীর কপাল ছিদ্র করে গেঁথে গেল তার মস্তিষ্কে। বাঘিনী মুক্ত হয়ে পড়ল মাটিতে, নবীন চৌধুরীর ঠিক সামনেই। নবীন চৌধুরী একটু পিছিয়ে আবার গুলি করলেন। এই গুলিটি বাঘিনীর মাথার খুলি গুঁড়িয়ে দিল। একটা অস্ফুট স্বরে গর্জন করে বাঘিনীর আত্মা তার দেহ ত্যাগ। নবীন চৌধুরী বাঘিনীর মৃত্যু নিশ্চিত জেনে দৌড়ে ছুটে গেলেন ঘনার কাছে। ঘনা আর বেঁচে নেই। বাঘিনীটা এক কামড়ে ঘাড়ের মাংস ছিঁড়ে নিয়েছে। এক মুহূর্তেই কামড়ে আঁচড়ে বুকের মাংস ছিঁড়ে বুকের খাঁচাটা বের করে ফেলেছে। বুকের খাঁচার ফাঁকে ঘনার হৃৎপিণ্ডটা নিশ্চল হয়ে পড়ে আছে। কি বিভৎস দৃশ্য! ঘনার নিশ্চল হৃৎপিণ্ডের হৃদয় দেখে নবীন চৌধুরীর হৃদয়ে রক্তক্ষরণ হলো। নবীন চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নবীন চৌধুরী তার দিকে তাকিয়ে থাকা ঘনার অসহায় চোখ দুটিকে হাতের স্পর্শে বন্ধ করে দিলেন। সেখান থেকে একটু দূরে পড়ে থাকা ভাঙা দেয়ালের অংশ বিশেষের উপর বসে পড়লেন। ঘনাকে না বাঁচাতে পারার আফসোস করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন
মন্দিরের ভেতর থেকে একে একে 3টি শাবক বাঘ বেরিয়ে তাদের মায়ের অর্থাৎ বাঘিনীর কাছে এসে দাঁড়ালো। এরপর 2টি শাবক বাঘিনীর স্তন পান করতে লাগলো, আর একটি শাবক তার মায়ের রক্তাক্ত মুখ চেটে আদর করতে লাগলো। এই দৃশ্য দেখে নবীন চৌধুরী মনে মনে বলে উঠলেন, বাঘিনী তার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছে। বাঘেদের স্মৃতিশক্তি মানুষের চেয়ে 10 গুণ প্রখর। 3 বছর পরেও তার সন্তানের খুনিকে চিনতে কোনো অসুবিধে হয়নি। নবীন চৌধুরী বাঘিনীর কাছে লক্ষ্য করে দেখলেন, ঘনার গুলিতে সেদিন বাঘিনীর বাম থাবার নখ ভেঙে গেছে, ফলে তার বন্য পশু শিকার করতে বিশেষ অসুবিধে হয়। অপরদিকে সহজলভ্য শিকার মানুষ, আর তাছাড়া মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের প্রতি বাঘিনীর প্রচণ্ড ক্ষোভও জন্মেছিল। এসবই বাঘিনীকে মানুষ খেকোতে পরিণত করেছিল। আমাদের মানুষের নিজ স্বার্থ সিদ্ধির জন্য এমন বহু বাঘ বা বাঘিনীকে জীবন দিতে হয়। আর এই অবুঝ শাবকদের দিকে তাকিয়ে নবীন চৌধুরীর অন্তর ব্যথিত হল। জীবনে তিনি বহু বাঘ শিকার করেছেন, কিন্তু তখন তিনি এই ভেবে স্বস্তি পেতেন যে এই নরখাদক বাঘের হাত থেকে বহু মানুষের জীবন বেঁচে গেল তার শিকারের ফলে। কিন্তু আজ তিনি সেই স্বস্তি পেলেন না, কারণ এখানে মানুষই বাঘিনীকে নরখাদকে পরিণত করেছিল। এক সময় মানুষের হাতে তাকে সন্তানহারা হতে হয়েছিল, আর আজ সেই মানুষের হাতেই তার সন্তানদের মাতৃহারা হতে হলো। নবীন চৌধুরী জীবনে অনেক বাঘ বা বাঘিনী দেখেছেন, তবে এই বাঘিনীর সৌন্দর্য তাকে মুগ্ধ করল। মানুষের আঙুলের ছাপে যেমন ভিন্নতা আছে, তেমনি বাঘের শরীরের কালো ডোরাকাটা দাগের প্যাটার্নেও ভিন্নতা আছে। একটি বাঘের প্যাটার্ন অন্য বাঘের প্যাটার্নের সঙ্গে কখনোই মিলবে না। এই বাঘিনীর মখমলের মতো কোমল মসৃণ চামড়ায় কালো ডোরাকাটা দাগগুলো দারুণ শৈল্পিকভাবে অঙ্কিত রয়েছে, যেন সৃষ্টিকর্তার নিপুণ হাতে গড়া কোনো ক্যানভাস। বাঘিনীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে নবীন চৌধুরী আপন মনে বলে উঠলেন, আজ থেকে তোমার আমি নাম দিলাম সুন্দরী। নবীন চৌধুরী মাঝিদের দিয়ে আরো খালাসি এনে ঘনার শবদেহ আর মৃত বাঘিনীকে বজরায় নিয়ে এসেছিলেন। সেই সাথে বাঘিনীর শাবকদেরও নিয়ে এসেছিলেন। বাঘিনীর শাবকেরা এতটাই ছোট ছিল যে বনে মাতৃহীন অবস্থায় রেখে আসলে হয়তো তারা বনের অন্য পশুদের খোরাকে পরিণত হতো। তাই নবীন চৌধুরী সিদ্ধান্ত নিলেন তাদের আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেবেন। বাঘিনীর চামড়া ছাড়ানোর আগে নবীন চৌধুরী তার মাপ নিয়েছিলেন। বাঘিনীর দৈর্ঘ্য বিটুইন দ্য পেগস 9 ফুট, আর ওভার দ্য কার্বস হল 9 ফুট 4 ইঞ্চি। যারা এসব মাপ সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, বিটুইন দ্য পেগস হলো বাঘকে চিৎ করে শুইয়ে লেজ লম্বা করে রেখে নাকের ডগা থেকে লেজের শেষ প্রান্ত 2টি কাঠি পুঁতে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, আর ওভার দ্য কার্বস হলো বাঘকে একইভাবে শুইয়ে কাঠি সাহায্য ছাড়া নাকের ডগা আর লেজের শেষ প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করা। বাঘিনীর দৈর্ঘ্য বাঘের তুলনায় কম হয়, সুতরাং বাঘিনীর এই প্রকাণ্ড দৈর্ঘ্য রীতিমতো অবাক করার মতো। ফেরার পথে নবীন চৌধুরী ঘনার লাশ তার গ্রামে পৌঁছে দিলেন। সেই সাথে ঘনার শেষকৃত্য সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তবে সবচেয়ে কঠিন কাজটি হল সুন্দরীকে ঘনার মৃত্যু সংবাদ দেওয়া, কারণ সুন্দরী নামের অভাগীটার বাবা, স্বামী আর শেষকালের একমাত্র অবলম্বন ভাইটাকেও এই বনের নিষ্ঠুর বাঘেরা কেড়ে নিল। কোনো মানুষকে বাঘ মারা পড়লে গ্রামে সাধারণত আনন্দ উৎসব হয়, তবে এবার হলো না। ঘনার মৃত্যু যেন গ্রামের উপর শোকের ছায়া নামিয়ে দিয়েছে। ফেরার সময় সুন্দরীকে সান্ত্বনার সাথে সাথে তার হাতে 500 টাকা গুঁজে দিয়েছিলেন। তৎকালীন সময়ে এই টাকা অনেক টাকা। নবীন চৌধুরী বিদায় নেবার সময় শেষবার সুন্দরীর মুখটা ভালো করে দেখে নিলেন। তার হাস্যোজ্জ্বল মুখখানি এখন গভীর শোকে আচ্ছন্ন। দুচোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রুধারা। অতি কষ্টে নবীন চৌধুরীর সামনে আটকে রেখেছিল তার ব্যথিত আর্তনাদ। নবীন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এলেন আসি বলে, যদিও তিনি জানেন হয়তো তার আর আশা হবে না এ গ্রামে, হয়তো আর দেখা হবে না কোনোদিন সুন্দরীর সাথে। বিদায় বড় কঠিন বাস্তব, একে মেনে নিতে না চাইলেও মেনে নিতে হয়।
পথে যেতে যেতে নবীন চৌধুরী ভাবলেন, এই বনের মাঝে এই গ্রামে একা একজন মেয়ে বসবাস করা ভীষণ দুষ্কর। বনে নরখাদক পশুদের মতো এই বন্য সমাজের মানুষরূপী পশুরা সুন্দরীকে তাদের হিংস্র দৃষ্টিতে দেখবে। এই অসহায় মেয়েটিকে নরপিশাচরা তাদের শিকারে পরিণত করবে। তার জীবনকে নরকে পরিণত করতে তারা সামান্যতম সুযোগও হাতছাড়া করবে না। সুন্দরীর কিছু একটা ব্যবস্থা করা দরকার। মেয়েটির নিরাপদ কোনো আশ্রয় চাই। খুলনা পৌঁছে নবীন চৌধুরী প্রথমে মধুকে সবকিছু খুলে বললেন। সব শুনে অস্ত্রসিক্ত মধু বলল, সাহেব, ঘনা আমার পিস্তুত ভাই হলেও নিজের ভাইয়ের মতোই ছিল। আমি ওকে কত করে নিষেধ করতাম যে কাজ ছেড়ে দে, অন্য কিছু কর, কবে কখন কোন বাঘের পেটে যাবি শুনলো না। আর আজ তাই হলো সাহেব, আর আজ তাই হলো। নবীন চৌধুরী মধুর কাঁধে হাত রেখে ওকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো, নিয়তির লেখা আমরা কেউই খণ্ডাতে পারি না। অশ্রু মুছে নিজেকে সংবরণ করো। ঘনার জন্য তো আর কিছু করার নেই, তবে তুমি চাইলে সুন্দরীর জন্য কিছু করতে পারো। খান সাহেবকে বলে ওকে এই বাড়িতে একটা আয়ার কাজ জুটি দিতে পারো, তাহলে মেয়েটা একটা নিরাপদ আশ্রয় পেত। নবীন চৌধুরীর পরামর্শ মতো মধু হেদায়েতুল্লাহ খানের অনুমতি নিয়ে সুন্দরীকে গিন্নিমার আয়া নিযুক্ত করল। সুন্দরবন থেকে ফিরে নবীন চৌধুরী কিছুদিন খুলনাতেই অবকাশ যাপন করলেন। গিন্নিমার জিনা তারা ততদিনে ফিরে এসেছিলেন। গিন্নিমার সমাদরে বেশ ভালোই কাটছিল তার দিনকাল। এ সময় পর্দার আড়াল থেকেও নবীন চৌধুরী ও জিনা তারা একে অন্যের প্রতি এক গভীর হৃদয়ের টান অনুভব করলেন। তাদের প্রথম দেখার ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। ফেরার সময় নবীন চৌধুরী সেই বাঘিনীর চামড়াটা জিনা তারাকে উপহার দিলেন। জিনা তারা সেই সযত্নে ভাঁজ করা চামড়াটা খুলে দেখলেন, সেই চামড়ার উল্টো দিকে প্রেম বর্ণে একটি প্রণয় কাব্য প্রিয় একজন লিখেছে তার প্রিয়তমাকে। শুনছিলে আজকের গল্প শিশির খানের লেখা সুন্দরবনের সুন্দরী। আজকের গল্প পাঠেছিল তমালদা, জয়, শুভদীপ্তদা, বিভা, গল্পের জন্য থেকে সৌমেনদা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে জয়। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0, পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকে গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।